হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা দেখতেছেন যে প্রথম আলো 2 মার্চ প্রথম আলোতে আমার একটা আর্টিকেল ছাপা হয়েছিল। বিষয়বস্তু হলো যে ফ্রিল্যান্সিং শুরু করেও ব্যর্থ হওয়ার 5টা কারণ। মূলত আমি এর টাইটেল দিয়েছিলাম বা আমি আমার ঢঙে লিখেছিলাম। তো পত্রিকার আসলে বেশ কিছু নিয়ম কানুন আছে, তারা সেই অনুযায়ী লিখেছে তাদের মতো করে, এই জন্য ভিডিওটা করা। যে ফ্রিল্যান্সিং শুরুর প্রথম বছরেই কেন 70% মানুষ ঝরে পড়ে, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তো এখানে আমি প্রথম কারণটা দেখিয়েছি এরকম যে না বুঝে এই সেক্টরে আসা। সাধারণত কি হয়, ভিডিওটা পুরোটা দেখতে হবে স্যার, এটা নতুনদের জন্য খুবই উপকারী হবে। না বুঝে ফ্রিল্যান্সিং শুরু করা, সাধারণত যেটা হয়, বিভিন্ন গ্রুপে তারা স্ক্রিনশট দেখে। কেউ একজন অ্যাপ ডেভেলপমেন্ট করে টাকা আর্নিং করতেছে, কেউ একজন ওয়েব ডেভেলপমেন্ট করে $2000 আর্নিং করছে মাসে, কেউ হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং করে, ওয়েব অ্যানালিটিক্স করে, কেউ গুগল অ্যাডস করে $3000 আর্নিং করতেছে। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো সাধারণত আমরা দেখি বিভিন্ন গ্রুপে, পত্রপত্রিকাতে। ঠিক আছে, এই জিনিসটা দেখেই সে চিন্তা করে যে তাহলে তো আমি শুরু করব, এবং ধরেন সে শুরু করে দিল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে সে দেখলো যে কিরে, ওয়েব ডেভেলপমেন্ট আসলে আমার সাথে যায় না। কারণ প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মেধাবী। এই যে মাথাটা দেখতেছেন না, এই মাথার মধ্যে 100 বিলিয়ন নিউরন আছে। একটা নিউরনের সাথে আর একটা নিউরন সম্ভবত 1000 বার কানেক্টেড আর কি। এবং এর যে ক্ষমতা, এটা নিয়ে একটু পড়ালেখা করেন আর কি। কিন্তু এক একজনের এক এক রকম হয়। দেখবেন কিছু মানুষ খুব ভালো কবিতা লেখে, কিছু মানুষ খুব ছন্দে কথা বলে, কিছু মানুষ আহ আইনস্টাইন হয়, কিছু মানুষ জাকার পার্ক হয়, কিছু মানুষ বিল গেটস হয়। আপনাকে বিল গেটস কিন্তু হতে হবে না স্যার আর কি। তো আমাদেরকে আসলে খুঁজে বের করা যে আমার কোনটাতে প্যাশন, কোনটা আমি ভালো বুঝি, কোনটা আমার সাথে যায়, এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে যে আমি আসলে কোনটাতে ভালো কিভাবে বুঝবো। আপনি ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু সেক্টর আছে, ইমেল মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, সিআরও, ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্ট, রিপোর্টিং পার্ট, এরকম অনেক কিছু আছে। আপনি ইউটিউবে যা সার্চ দেন অথবা চ্যাট জিপিটিতে যে ওই বিষয়গুলো লেখেন, আর্টিকেলগুলো পড়েন, ভিডিওগুলো দেখতে থাকেন, এক সময় দেখতে দেখতে আপনার সাবকনশাস মাইন্ড বলে দিবে, আরে এইটা তো আমার কাছে খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং। আপনি তখন সেটা করুন। অনুরূপভাবে এটা আপনি ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও দেখেন, আপনি অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিও দেখেন, আপনি আরো অনেক কিছু আছে, আপনি সেই জিনিসগুলো দেখেন। দেখার পরে দেখবেন যে আপনার সাবকনশাস মাইন্ড বলতেছে যে বস, এইটা তুমি পারবা। কে বলতেছে? তোমার সাবকনশাস মাইন্ড বলতেছে। তখন যদি ওইটা নিয়ে আপনি আগান, তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ স্যার, ওই প্রথম বছরেই 70% ধরে দিতে হবে। আরেকটা আমি বলছি যে দক্ষতার অভাব। যেমন রিসেন্টলি আমি আমার এক্স কোম্পানি যেখানে আমি জব করতাম, তো উনি, আমার সিও, ফোন দিয়ে বললো যে শামীম, তুমি আমাকে 4টা লোক দিবা, গুগল অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, তার দক্ষতা অনুযায়ী, তার এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিতে আমি রাজি আছি। আমি একটা গ্রুপে পোস্ট দিলাম, নেই যে তা না, অনেকে ফ্রিল্যান্সিং করতেছে বলে এই সেক্টরে আসতেছে না আর কি। তো আমি আসলে ওই রকম মানুষ পেলাম না। আচ্ছা, তার মানে এখানে দক্ষতার একটা বড় অভাব আছে। কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, ক্যাম্পেইন ক্রিয়েট করতে সবাই পারে। অথবা আমাদের রেকর্ডেড কোর্সগুলো যারা করেছে বা অন্যান্য ইনস্টিটিউটের করেছে, দেখবেন যে তারা ভিডিওগুলো দেখে ফেলেছে একবার, তারা ভাবতেছে তারা আসলে অনেক কিছু হয়ে গেছে, আসলে তারা কিছুই হয় নাই। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে ভাই, নতুনদের আসলে দক্ষতা কিভাবে আপনি বুঝবেন? তখন হচ্ছে যে ফ্রেশারদের জবও আছে। যেমন রিসেন্টলি বিডি কলিং এ আমাদের 8টা ছেলের জব হয়েছে, তাই না? ওরা একদম ফ্রেশার হিসেবে নিয়েছে,
যে কারণে জবটা হয়েছে খুব ভালো, কারণ মোটামুটি বেসিকটা ভালো, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তারা নিয়ে নিছে আর কি, যেটা শুনলাম আর কি। এছাড়াও ধরেন যে আমি যদি এখানে বলি, যেমন ধরো আমাদের একটা স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে, এটা আমরা ফিউচারে আরো অনেক প্ল্যান আছে আর কি, যে রিয়েলিস্টিক আরো অনেক কিছুই হবে। বাট এই মুহূর্তে চলতেছে ধরেন একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সে এসে একটা বিষয় দেখাচ্ছে, কোনো ক্লায়েন্টের রিয়েল কাজ এনে সে দেখাচ্ছে। এইখান থেকে কিন্তু আপনি একটা ইন্টার্নি করে ফেলতেছেন ভাই। ইন্টার্নিতে কি হয়, আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন, দেখবেন একটা সিনিয়রের পাশে আপনাকে একটা টেবিল চেয়ারে বসিয়ে দেয়, জাস্ট আপনি বসে দেখেন কিভাবে কাজটা রিসিভ করে, কিভাবে কাজগুলো করে, কিভাবে সেটা ডেলিভারি দেয়। এরকম করতে করতে আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়, যেটা আমাদের সাপোর্ট গ্রুপে আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, স্পেশাল সাপোর্ট গ্রুপটাতে। আচ্ছা, সো এই দক্ষতার অভাব। আরেকটা জিনিস হলো বস, এআই এর যুগে আপনি অল্প কিছু জানলে বস আপনার দিয়ে কিচ্ছু হবে না। কারণ অল্প কিছু, ওইটুকু কাজ ক্লায়েন্ট এআই দিয়েই করে ফেলবে, এআই এজেন্ট দিয়ে করে ফেলবে। আপনাকে আসলে এআই আসার কারণে আরো মোর ইফিসিয়েন্ট হতে হবে, মোর স্কিলড হতে হবে, মোর প্রফেশনাল হতে হবে। এইটা যদি না হয় বস, আপনি টিকতে পারবেন না। ক্লিয়ার? এবার একটা জিনিস হলো যথেষ্ট সময় না দেয়া। এটা যথেষ্ট সময়, এর বাইরেও যদি কোনো কিছু থাকে আপনি জানাইন আর কি, আমাদের কমেন্টে লিখতে পারেন। যথেষ্ট সময় না দেয়, অনেকে যেটা করে যে ঠিক আছে ভাই, আরে ইয়া করতেছি, চাকরি করতেছি, পাশাপাশি একটু দেখি। চাকরি পাশাপাশি যে করা যাবে না বিষয়টা তা না, কিন্তু চাকরি করে এসে ওই প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে বস হবে হবে না। আপনাকে আসলে প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা ডেডিকেটেড সময় দিতে হবে শুধুমাত্র এই স্কিল ডেভেলপমেন্ট শেষে আপনার ক্লায়েন্ট হান্টিং, মানে ফাইবারে থাকেন, আপওয়ার্কে থাকেন, লিঙ্কডইনে থাকেন, মানে ধ্যান জ্ঞান সবকিছু এখানে দিতে হবে, তাহলে হবে। কারণ পাশাপাশি আপনি করতে পারবেন, কিন্তু ওইখানে যে সময়টা আপনি একটা জবের ক্ষেত্রে যে সময়টা ডেডিকেটেডলি দিচ্ছেন, সেম সময়টা যদি আপনি এখানে ডেডিকেটেডলি দিতে পারেন, তাহলে আপনি অনেক কিছু ভালো করতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের ওয়াহিদুজ্জামান তুহিন স্যার, উনি এজ এ ওয়ার্কার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতো সৌদি আরবে। তো আহ, ও হচ্ছে যে ওর জব যে 7-8 ঘন্টা ডিউটি করার পরে এসে সেম টাইমটা আমার এখানে দিত। সে $2000 আর্নিং করে দেন অলরেডি দেশে চলে আসছে। এখন এখানে বসে, আগে ওইখান থেকে রেমিটেন্স পাঠাতো, এখন এখানে বসে রেমিটেন্সটাই করবে। পাশাপাশি ওর বাচ্চা নিয়ে এখানে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে খুব সুন্দরভাবে থাকতে চায়। ও আমাকে একটা কথা বলেছিল যেটা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল, যে বস আমি 14 দিনের বাচ্চাটা রেখে চলে আসি সৌদি আরব। বাচ্চাটা যখন বাবা বাবা বলা শুনলো তখন আমার ভেতরটা ফেটে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ, সে এখন মোটামুটি দেশে। তার মানে কি, সেও কিন্তু পাশাপাশি করেছে, স্কিলাপারের জন্ম হয়েছে জব করার পাশাপাশি। আমি নিজে জব করার পাশাপাশি স্কিলাপারের জন্ম দিয়েছি, সম্ভব, কিন্তু ডেডিকেটেড হতে হবে। দ্যাটস দি থিং, সময় দিতে হবে। আরেকটা জিনিস এখানে বলেছে, সঠিক মার্কেটিং ও আত্মবিশ্বাসের অভাব। সাধারণত আমরা কোনো একটা কাজ কাম শেখার পরে আমরা আশা করি যে একদম আল্লাহ ফেরেশতা পাঠাবে, যে এই নাও ভাই তোমার কাজ তুমি করো। এ নো, নো নো স্যার, এইভাবে আসলে হবে না। স্কিলটা, এবং আরেকটা এমন বলে যে ভাই ইন্টার্নি করার সুযোগ দেন, বড় বড় ভাই আমাকে কিছু কাজ দেন, কোনো টাকা দিতে হবে না। ভাই এই কথাগুলো আপনি কেন বলেন? আপনি নিজেকে এক্সপ্লোর করেন, আপনি একটা পোর্টফোলিও সাইট করেন। পোর্টফোলিও সাইট প্রথমে না করলে অন্তত আপনি একটা অর্গানাইজড একটা অফিসিয়াল ফরম্যাটে একটা আপনার একটা পেজ ক্রিয়েট করেন, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেন, আপনি ইউটিউব চ্যানেল করেন। ইউটিউব, এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমাদের ইউটিউব চ্যানেলে আমি বলছিলাম যে ইউটিউব চ্যানেলে বাংলা ভিডিও তুমি করতে পারো, বাট এই বাংলা ভিডিওর আসলে অভাব নাই, বা বাংলা ভিডিও কোনো রিসোর্সেরই অভাব নাই। রিসোর্সটা ডিপেন্ড করে, যেমন ধরেন একজন ভালো শিক্ষকের খুব দাম। সম্ভবত আমেরিকার প্রেসিডেন্টই মনে হয়, ওনার নাম কি যেন, ওই ছেলের জন্য শিক্ষককে একটা চিঠি লিখেছিল না, যে আমার ছেলেকে, আব্রাহাম লিঙ্কন স্যার। পৃথিবীতে শিক্ষকের কিন্তু অভাব নাই, কিন্তু কে সুন্দর করে ডেলিভারি দেয়, কার কথাটা আমি সহজে বুঝতে পারি। যেমন ধরেন আপনার জীবনেও 2-3 জন টিচারের নাম আপনি সবসময় মাথায় রাখেন, কেন? তার ডেলিভারি, তার ইমান আখলাক, তার সততা, সেটাকে আপনি আইডল হিসেবে নেন। এই যে ব্যাপারটা, এই জিনিসগুলোর জন্য কিন্তু শিক্ষক আলাদা হয় আর কি। যাই হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো যে সঠিক মার্কেটিং এবং আত্মবিশ্বাস এইটা জন্মাতে হলে
আপনি বসে থাকবেন না, আপনি একটা লিঙ্কডইনে প্রোফাইল করে, একটা ইউটিউবে প্রোফাইল করে, এবং সেখানে আমি যে কথাটা থেকে এখানে আসলাম যে বাংলা কন্টেন্ট না বানিয়ে আপনি ইংলিশ কন্টেন্ট তৈরি করেন। তাহলে যেটা হলো, আপনার ইংলিশ চর্চাটা হয়ে গেল, যেহেতু ফ্রিল্যান্সিং এটা অত্যাবশ্যকীয় লাগবেই, যেহেতু আপনার বাইরের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা ব্যবহার করতে হবে। পাশাপাশি ওই ভিডিও থেকেও আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন, অনেকেই পায় যারা এটা ফলো করেছে। কিন্তু আমরা কি করি, বাংলা একটা চ্যানেল তৈরি করি, শোনেন ভাই, এইগুলোতে চ্যানেল তৈরি করে আপনি কয় টাকা ইনকাম করবেন একটা বাংলা ভিডিও তৈরি করে? পারবেন না। কারণ এর অডিয়েন্স তো খুব ছোট। ফানি ভিডিও তৈরি করেন, একটা ইউটিউব চ্যানেল বলেন, সেখান থেকে আর্নিং করতে পারবেন। কিন্তু যদি এরকম একটা কন্টেন্ট মানে চ্যানেল তৈরি করেন, তাহলে ইংলিশে করেন, তাহলে সেখান থেকে আপনি ক্লায়েন্টও পাবেন, ইংলিশ চর্চাটাও আপনার বাড়বে। দ্যাটস দ্য গুড থিং হবে আর কি। ঠিক আছে স্যার, কারণ ইন্ডাস্ট্রি ছোট, এখানে আপনি একটা বাংলা ভিডিও বানাইতেছেন, মানুষ আপনারা বাহবা দিতেছে যে ভাই ঠিক আছে, কোনো লাভ নেই। বাট আমি নিষেধ করছি না, বানাতে পারেন, বাট ওইটা বেশি কাজে হবে আর কি। দ্যাটস ইট। একটা পোর্টফোলিও ওয়েবসাইট রাখতে পারেন, সেক্ষেত্রে অনেকে হয়। লাস্ট আমি বলেছিলাম ধৈর্য ও অধ্যবসায়ের অভাব। দেখেন, ফ্রিল্যান্সিং কেন, যে কোনো সেক্টরে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। আমি অনেক স্টুডেন্ট আমাদের দেখেছি যারা একদম মানে খুব হতাশ, ভাইয়া বস একদম হচ্ছে না, আমি শেষ হয়ে যাচ্ছি, কি করব, বাসা থেকে খুব প্রবলেম করতেছে। সেদিন একটা ছেলে আসছে আমার অফিসে, এসে বলতেছে বস বাসা থেকে বলতেছে এইসব ইন্টারনেট ফিন্টারনেট এইগুলো ফেগুলো দিয়ে কিচ্ছু হবে না, তুমি চাকরি করো, হ্যান করো, ত্যান। আমি তো বলবো, ভাই আপনি তো মেয়ে মানুষ, ছেলে কিন্তু আসছে, আপনার স্বভাব চরিত্রে মেয়েলি একটা ভাব পাওয়া যাচ্ছে আর কি, তাও অনেক আগের। এখনকার মেয়েরা কিন্তু যথেষ্ট স্মার্ট। এবং আমার কাছে আসলে ছেলে আর মেয়ে নেই, মানুষ হিসেবে আমি ট্রিট করি। বাট আমি উদাহরণটা দিচ্ছি যে এরকম যে আগে যেমন যেটা হতো, যে একটা মেয়ে বড় হয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে ভাই একটা ভালো পাত্র পাইছে, দিয়ে দিলাম বিয়া। আমি বলছি যে ভাই ঠিক আছে, তুমি যেহেতু একটা মেয়ে, তাও আজকের মেয়ে না, আজকালকের মেয়ে না, অনেক আগের মেয়ে, আমার মা দাদি ফুপুদের আমলের মেয়ে, তোমার বাবা তোমাকে যেটা বলতেছে তুমি সেটাই মেনে নাও, এইভাবেই সংসার শুরু করো। না, আমাদের দেখা গেছে যে একদম হাল ছেড়ে দিবে ঠিক সেই মুহূর্তে কাজ পেয়ে সে ঘুরে দাঁড়িয়েছে। আমার একজনের কথা খুব বলতে ইচ্ছা করে, শিমুল। আমরা একটা ছোট একটা প্রোগ্রাম করলাম, একবার ঢাকাতে আসলো এলাহি, রিমন, বাপ্পি টাপ্পি, ওরা সবাই আসলো। তো আমরা বললাম যে ঠিক আছে আমরা একটু ঢাকাতে যাচ্ছি, একটা মিট আপ করি, শিল্পকলা একাডেমিতে একটা মিট আপ করলাম। শিমুল এসে বলতেছে বাস আমার একটু মাথা হাতে দোয়া করে দেন। আর একটা হচ্ছে রনি ভাই, ও হচ্ছে সে কাজ করে সম্ভবত নৌবাহিনী না বিমান বাহিনীতে ছিল, নৌবাহিনীতে মনে হয়, নেভিতে ছিল। বলতেছে বস একটু দোয়া করেন যাতে আমি, ইয়া বললো যে আমি যাতে কাজ পাই। আর মানে একদম হতাশ, এবং সে চাকরি ছাড়তে পারবে না রনি ভাই। শিমুল বললো খুবই হতাশ। যাই হোক, আমি একটু ফানি ভাবেই, যেহেতু ওর আগ্রহটা থেকে ভালো লাগলো, বললাম যে হবে, সে এখন অনেক বড় প্লেয়ার। এই জন্য ধৈর্য ধরতে হবে এবং অধ্যবসায় থাকতে হবে প্রতিদিন। আপনি এখান থেকে ডিটাচ হলে চলবে না। আপনি এই ধরনের মানুষদের সাথেই মিশেন, যে কারণে আমি যে বারবার বলি, আমাদের বেশ কয়েকটা সাপোর্ট গ্রুপ আছে, স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে, এখানে থাকেন, তাহলে এই মানুষগুলোর সাথে আপনি সবসময় চলাফেরা করবেন। কেউ না কেউ কিছু না কিছু করতেছে। গ্রুপ আমরা কি করি জানেন, গ্রুপটা করে ওই মিউট করে রাখি আর কি, কে কে করতেছে নোটিফিকেশনও পাই না আর কি। নো, আপনি নোটিফিকেশন পাবেন কে কি করতেছে, তখনই আপনার আগ্রহটা জন্মাবে, তখনই আপনি এই ফিল্ডের মধ্যে থাকবেন, তখনই আপনার একটা ভালো কিছু হবে। এবং যোগ্য জনের শীর্ষেই আমি রত্ন ভাণ্ডার দেই আনি, নতুন পৃথিবী সেও পাবে সব যদি থাকে তার সন্ধানী। আপনার শুধু সন্ধানী থাকতে হবে, তাহলে স্রষ্টা যিনি, যার দান ভাণ্ডার ছোট না, অনেক বড়, উইদাউট লিমিটলেস, সো সে আপনাকে দিবে। বেঁচে থাকলে কথা হবে।